হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 7 এ কিংস টেল, একটি রাজার গল্প, তার পার্ট 2 পোর্শনটি। আমরা আমাদের আগের টিউটোরিয়ালে এ কিংস টেলের পার্ট 1 পোর্শন পড়ে গেছি এবং তার বঙ্গানুবাদ করে গেছি। আর আজকে আমরা এ কিংস টেলের পার্ট 2 পোর্শনটি পড়ব। ওকে, চলো আমরা এ কিংস টেলের পার্ট 2 পোর্শনটি শুরু করি। এ কিংস টেলের পার্ট 1 পোর্শনে আমরা দেখেছি অনেক বছর আগে ইংল্যান্ডে উথার পেনড্রাগন নামে একজন রাজা ছিলেন এবং তার আমলে ইংল্যান্ডের প্রজারা খুব সুখে শান্তিতে দিন কাটাতো। কিন্তু রাজা উথার পেনড্রাগন এবং রানী ইগ্রেইনের মারা যাওয়ার পরে ইংল্যান্ডে চরম অরাজকতা নেমে আসে। সমস্ত ব্যারনরা ওই সিংহাসনটিকে নিজেদের করায়ত্ত করার জন্য পারস্পরিক যুদ্ধবিগ্রহে মেতে ওঠেন। এই সময় আমরা দেখছি কিং উথার পেনড্রাগনের দুইজন বিশ্বস্ত অনুচর, মার্লিন বলে একজন জাদুকর এবং স্যার উলফিউস বলে একজন নোবেল নাইট, তারা উথার পেনড্রাগনের সন্তান অর্থাৎ কিং আর্থারকে নিয়ে স্যার এক্টরের কাছে আসছেন। তারা শিশু আর্থারকে স্যার এক্টরের হাতে সমর্পণ করছেন এই বলে যে স্যার এক্টর যেন ওই শিশু আর্থারকে নিজের সন্তানের মতো লালন পালন করে এবং যত্ন করে। এবং তারপরে আমরা দেখছি যে কিং আর্থার সেই স্যার এক্টরের ঘরেতে তাদের সন্তানরূপে প্রতিপালিত হচ্ছে। আর এই সময়ে ইংল্যান্ডের সিংহাসনের জন্য ব্যারনদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কোলাহল শুরু হয়েছে এবং ইংল্যান্ডের লোকেদের শান্তি বিঘ্নিত হচ্ছে। এর পরের ঘটনা কি হচ্ছে আমরা এই কিংস টেলের পার্ট 2 পোর্শনে জানব। In the home of Sir Ector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. স্যার এক্টরের ঘরেতে আর্থার অর্থাৎ প্রয়াত রাজার সন্তান সে খুব খুশি এবং সুরক্ষার মধ্যে তার ছেলেবেলা কাটাচ্ছিল। আর্থার স্যার এক্টরের ঘরেতে তাদের সন্তানরূপে প্রতিপালিত হচ্ছিল এবং তার ছোটোবেলা খুব আনন্দের সঙ্গে খুব সুখেই কেটেছে, কারণ স্যার এক্টর তাকে খুব যত্ন করে প্রতিপালিত করেছিলেন। ঠিক আছে, সেফটি মানে হচ্ছে সিকিউরিটি, খুব সিকিওর অবস্থাতে আর্থার তার কৈশোর এবং শৈশব সে অতিবাহিত করেছে। অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি বিকেম জেন্টেল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার উথার পেনড্রাগন। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি আর্থার তার বাবা উথার পেনড্রাগনের মতোই ভদ্র, নম্র, বলবান, সুদর্শন এবং ভালো হয়ে উঠেছে। অর্থাৎ স্যার এক্টরের ঘরেতে যে আর্থারকে আমরা ধীরে ধীরে বড় হতে দেখছি, সেই আর্থার যখন বড় হলো তখন সে ঠিক তার যে বাবা উথার পেনড্রাগনের মতোই খুব ভদ্র, নম্র, সাহসী, সুদর্শন এবং খুব ভালো হয়ে সে ধীরে ধীরে বড় হয়ে উঠল। 18 years past, ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। আর ইতিমধ্যে 18 বছর কেটে গেছে, মানে 18 বছর। যেদিন মার্লিন এবং স্যার উলফিউস আর্থারকে স্যার এক্টরের ঘরেতে সমর্পণ করেছিল, তার থেকে আরও 18 বছর কেটে গেছে। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। আর আমরা এই সময় দেখছি যে ব্রিটেন তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিন্ন বিচ্ছিন্ন। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি, তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় এই গ্রেট ব্রিটেন তখন ছিন্ন ভিন্ন। টর্ন মানে হচ্ছে স্যাটার্ড, মানে টানা পড়ে নেছে, ছিন্ন বিচ্ছিন্ন, তাকে আমরা বলি টর্ন। আর রাইভালরি হচ্ছে ফাইট উইথ অপোনেন্টস, পারস্পরিক দ্বন্দ্ব। ওকে, চলো এই ওয়ার্ড দুটো আমরা লিখে নিই এবং তাদের মানে দুটোকেও লিখে নিই। টর্ন হচ্ছে স্যাটার্ড বা ছিন্ন বিচ্ছিন্ন, ঠিক আছে। আর একটা হচ্ছে রাইভালরি। রাইভালরি হচ্ছে ফাইট বিটুইন অপোনেন্টস, প্রতিদ্বন্দ্বিতা। ফাইট বিটুইন অপোনেন্টস। নান অফ দ্য ফাইটিং ব্যারনস হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। কিন্তু এত প্রতিদ্বন্দ্বিতা, এত লড়াইয়ের পরেও কোনো যুদ্ধরত ব্যারনই ইংল্যান্ডের রাজা বলে নিজেকে
প্রতিষ্ঠিত করতে পারেনি। আমরা দেখছি 18 বছর ধরে যুদ্ধ বিগ্রহ চলছে ব্রিটেনের মাঝখানে, ব্রিটেনের মধ্যে, কিন্তু কোনো যুদ্ধরত ব্যারনই নিজেকে ব্রিটেনের রাজারূপে প্রতিষ্ঠিত করতে পারেনি। ঠিক আছে, নান মানে হচ্ছে নো ওয়ান, নান কথাটার অর্থ হলো নো ওয়ান, কেউই পারেনি। ম্যানেজ টু বিকেম দ্য কিং। ঠিক আছে, দ্য পিপল লং ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার উথার পেনড্রাগন। আর সাধারণ মানুষ পুরনো দিনের মতো সেই রাজা উথার পেনড্রাগনের আমলে তারা যেমন সুখে শান্তিতে দিন কাটাতো, সেই দিনের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল। দ্য পিপল লং ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার উথার পেনড্রাগন। সেই সময় সাধারণ মানুষ কী করছিল? তারা প্রত্যাশা করছিল, তারা অপেক্ষা করছিল সেই সুদিনের, যখন তারা আবার সেই রাজা উথার পেনড্রাগনের সময় তারা যেমন সুখে শান্তিতে সমৃদ্ধিতে দিন কাটাতো, সেরকম দিনের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। লং, লং মানে হচ্ছে ডিজায়ার, তারা চাইছিল। লংড, লং কথার অর্থ হলো ডিজায়ার্ড, তারা চাইছিল। হোপ ফর, তারা আশা করছিল। তারা কি আশা করছিল? যে ব্রিটেনে আবার সেই শান্তি, সেই সমৃদ্ধি, প্রসপারিটি অর্থাৎ ডেভেলপমেন্ট, সেগুলো আবার এক সময় না এক সময় হবে। রাজা উথার পেনড্রাগনের সময় তারা যেমন সুখে শান্তিতে দিন কাটিয়েছে, যেমন তাদের প্রচণ্ড সমৃদ্ধশালী অবস্থায় তারা দিন কাটিয়েছে, সেই দিনটা আবার কোনো না কোনো এক সময় ব্রিটেনে ফিরে আসবে বলে ব্রিটেনের লোকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ঠিক আছে, প্রসপারিটি হচ্ছে ডেভেলপমেন্ট। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এ টাইম অফ ফেস্টিভিটি। আর আমরা দেখলাম একটা ক্রিসমাসের সময়, যে সময়টা খুবই ব্রিটেনের জাঁকজমকপূর্ণ আনন্দ উৎসবের সময়, সেলিব্রেশন টাইম। ইট ওয়াজ এ ক্রিসমাস টাইম, এ টাইম অফ ফেস্টিভিটি। এটা একটা ক্রিসমাসের সময় ছিল, এটা হচ্ছে একটা উৎসবের সময়। ফেস্টিভিটি হচ্ছে উৎসবের সময় বা এ টাইম অফ সেলিব্রেশন। ফেস্টিভিটি হচ্ছে টাইম অফ সেলিব্রেশন, আনন্দের সময় বা উৎসবের সময়। বাট অল রাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন। কিন্তু এই সুখের সময়, যখন লোকেদের খুব আনন্দ করার সময়, মানে ক্রিসমাসের সময় সমস্ত ব্রিটেনে খুব আনন্দ হওয়ার সময়, কারণ সেটা একটা উৎসবের সময়, কিন্তু আমরা কি দেখছি? অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন। সমগ্র ব্রিটেন জুড়েই লোকেরা তখন কি? তারা খুব শীতার্ত, ভীত, ক্ষুধার্ত। যে সময়টা লোকেদের আনন্দ করার সময়, যে সময়টা উৎসবের সময়, সেই উৎসবের সময় আমরা দেখছি ব্রিটেনের সমস্ত ব্রিটেনের মানুষ তারা খুবই ক্ষুধার্ত, হাংরি, কোল্ড, শীতার্ত। তাদের অন্ন নেই, খাবার নেই, বস্ত্র নেই, তাই তারা খুবই শীতার্ত বা কোল্ড। অ্যান্ড ফ্রাইটেন্ড, তারা খুব ভীত, তারা খুব ভয় পেয়ে রয়েছে যে কি জানি কি হয়, ব্রিটেন কি আদপে আবার সে আগের জায়গা ফিরে পাবে? তো ফ্রাইটেন্ড হচ্ছে অ্যাফ্রেড, তারা সব ভয় পেয়ে রয়েছে। ওকে, ফ্রাইটেন্ড এটা হচ্ছে অ্যাফ্রেড, ভয় পেয়ে রয়েছে। One day, in a churchyard, people found a large stone on which was fixed a magnificent sword. আর একদিন একটা চার্চের চত্বরে লোকেরা একটা বিশাল বড় পাথর, এবং সেই পাথরের মধ্যে একটা জাঁকজমকপূর্ণ তরোয়াল পোতা অবস্থায় দেখতে পেল। আন্ডারলাইন করো, প্রশ্ন আসে কারা দেখেছিল, কি দেখেছিল এবং কোথায় দেখেছিল। আমরা বলছি ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড, একদিন একটা চার্চের চত্বরে পিপল ফাউন্ড এ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড। লোকেরা এই চার্চের চত্বরেতে তারা একটা বিশাল বড় পাথর আবিষ্কার করলো, এবং তারা দেখলো সেই পাথরের গায়েতে একটা জাঁকজমকপূর্ণ, ম্যাগনিফিসেন্ট মানে স্প্লেন্ডিড, একটা খুব সুন্দর জাঁকজমকপূর্ণ সোর্ড বা তরবারি পোতা রয়েছে। ওকে, তাহলে পিপল অফ ব্রিটেন তারা কি দেখলো? একটা চার্চইয়ার্ডে একটা বড় পাথর, এবং সেই পাথরের মধ্যে একটা খুব সুন্দর জাঁকজমকপূর্ণ তরবারি প্রথিত রয়েছে। চলো এখানে আরও দুটো ওয়ার্ড একটু মুছছি। হ্যাঁ, আরও দুটো ওয়ার্ডের মিনিং আমরা লিখে নিই।
এই যে ওয়ার্ড মিনিংগুলো লিখে দিচ্ছি, এগুলো জানা থাকলে তোমাদের স্টক অফ ওয়ার্ডও বাড়বে, এবং যখন উত্তর লিখতে হবে তখন সিমিলার টাইপের ওয়ার্ড দিয়ে তোমরা উত্তরগুলো লিখলে উত্তরগুলো একটু আলাদা আলাদা হবে। বিভিন্ন জনের উত্তর যদি এক হয়ে গেলে খুব একঘেয়ে হয়ে যায়, একটু আলাদা আলাদা হবে। প্রত্যেকেই এইসব স্টক অফ ওয়ার্ডগুলো একটু বাড়িয়ে নাও। যেমন আমরা এটা কি বললাম, ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট হচ্ছে স্প্লেন্ডিড, জাঁকজমকপূর্ণ। ম্যাগনিফিসেন্ট, স্প্লেন্ডিড। Upon the stone in gold letters was inscribed, "Whoever pulls out this sword is by right of birth the King of England." আর ওই পাথরের গায়ে সোনালী অক্ষরে বা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, ইনস্ক্রাইব মানে খোদিত রয়েছে। দেখো ইনস্ক্রাইবের ওয়ার্ড নোটে মানেই দেওয়া আছে। ইনস্ক্রাইব হচ্ছে টু রাইট অর ক্রেভ ওয়ার্ডস অন টু সামথিং, কোনো কিছুর উপরে কোনো লেখা খোদিত থাকা বা খোদাই করে থাকা। তা ওই পাথরের গায়ে সোনালী অক্ষরে কি খোদাই ছিল? হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। যে এই পাথর থেকেই তরবারিটি টেনে তুলতে পারবে সে জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা হবে। পাথরের গায়ে কী লেখা ছিল? আন্ডারলাইন করো। পাথরের গায়ে লেখা ছিল, হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। যে ব্যক্তি এই পাথর থেকে এই তরবারিটিকে বের করতে পারবে, তুলতে পারবে, সে জন্মসূত্রে, রাইট অফ বার্থ মানে জন্মসূত্রে সে ইংল্যান্ডের রাজা হবে। Immediately, the eager barons who longed to become the king jostled among themselves to lift the sword. আর আমরা দেখছি মানে প্রায় সঙ্গে সঙ্গে এই খবরটা যখনই প্রকাশিত হলো তারপরেই আমরা দেখছি আগ্রহী ব্যারন্সরা, এগার মানে হচ্ছে আগ্রহী, যারা যেসব ব্যারনরা ইংল্যান্ডের রাজা হবে বলে নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, তারা আমরা দেখছি তারা কি করলো, লং টু বিকেম দ্য কিং, যারা এইসব রাজা হবে বলে তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করছিল। যে এগার মানে হচ্ছে আগ্রহী, আর লং মানে হচ্ছে ডিজায়ার। যে সকল ব্যারনরা ব্রিটেনের রাজা হবে বলে আগ্রহ দেখাচ্ছিল, জসল্ড অ্যামং দেমসেলভস টু লিভ দ্য সোর্ড, তারা নিজেদের মধ্যে ঠেলাঠেলি, মারামারি, ধাক্কাধাক্কি করলো ওই তরোয়ালটিকে তোলার জন্য। জসল্ড ওয়ার্ডনেসটা দেখো, জসল্ড হচ্ছে টু পুশ রাফলি এগেন্স্ট সামবডি, একে অন্যকে ধাক্কা দেওয়া, মানে কে আগে, যেই আগে টেনে তুলতে পারবে সেই ইংল্যান্ডের রাজা বলে পরিগণিত হবে। কাজে কেউ সুযোগটা ছাড়তে রাজি না, সবাই এতদিন যুদ্ধ করে রাজা হতে পারেনি। এবারে এখন দেখছি যে শুধুমাত্র যদি এই পাথর থেকে তরবারিটিকে টেনে তোলা যায় তাহলেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা বলে তাকে পরিগণনা করা হবে। এটা দৈবসূত্রে যেন জানা যাচ্ছে, কোনো দৈববাণী হচ্ছে। এই যে ইনস্ক্রিপশনটা যেন কোনো সাধারণ লোকের লেখা না, এই খোদাইটা কোনো সাধারণ লোকের লেখা না, এই যেন কোনো দৈববাণী। কাজেই আমরা দেখছি সমস্ত যারা সে ব্যারনরা নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, তারা একে অন্যকে ধাক্কা মেরে ঠেলে তারা ওই সবার আগে গিয়ে ওই পাথর থেকে তরোয়ালটিকে টেনে তোলার চেষ্টা করছে। মানে তাদের ধারণা যে খুব সহজেই বোধহয় পাথর থেকে ওই তরোয়ালটিকে টেনে তোলা যাবে আর তাহলেই তারা রাজা হয়ে যাবে। কাজেই কেউ কাউকে সুযোগ দিতে রাজি না, সবাই নিজেদের মধ্যে ঠেলাঠেলি করে যাচ্ছে পাথর থেকে তরোয়ালটি তুলতে। নান সাকসিডেড, কিন্তু কারোর সাধই পূরণ হলো না। কোনো ব্যারনে ওই পাথর থেকে ওই তরোয়ালটিকে টেনে তুলতে পারলো না, যার থেকে প্রমাণিত হলো এই ব্যারনগুলি কেউই জন্মসূত্রে ব্রিটেনের রাজা না। দৈববাণী যখন হচ্ছে তখন জানতে হবে যে ভগবানরা যে প্রকৃত জন্মসূত্রে রাজা, তার জন্যই মানে একমাত্র সেই তুলতে পারবে, এরকম ব্যবস্থাই কিছু করে রেখেছে। কিন্তু যাই হোক, ব্যারনদের ধারণা ছিল যে খুব সহজেই পাথর থেকে ওই তরোয়ালটিকে টেনে তুলতে পারবে, কিন্তু আমরা দেখছি কেউই সেটা করে উঠতে পারলো না। নান সাকসিডেড, কেউই সফল হলো না। দ্য সোর্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, আমরা দেখছি যে এই তরোয়ালটি ওই পাথরের সঙ্গে আটকেই থেকে গেল। এই সোর্ড বা তরোয়ালটি পাথরের সঙ্গে আটকে থেকে গেল। রিমেন্ড হচ্ছে স্টেড, এই তরোয়ালটি পাথরের সঙ্গে আটকে থেকে গেল। ওকে, ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। আর
বছর বয়স্ক আর্থারই ছিল সেই প্রথম ব্যক্তি যে এই তরোয়ালটিকে এই পাথর থেকে টেনে তুলতে সক্ষম হয়েছিল। ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার অ্যাট দ্য এজ অফ 18 বছর তখন তার বয়স, হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, যে সক্ষম হয়েছিল ওই পাথর থেকে তরোয়ালটিকে টেনে তুলতে। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু যাই হোক আর্থার টেনে তুলেছে, আর আর্থার সত্যি জন্মসূত্রে ব্রিটেনের রাজা, কাজেই তার সেই টেনে তুলবে এটাই কোয়াইট ন্যাচারাল। কিন্তু যখন আর্থার এটা টেনে তুললো, মাত্র 18 বছরের একটা ছেলে পাথর থেকে তরোয়ালটা টেনে তুলছে, যে তরোয়ালটা দীর্ঘদিন ধরে পোতা রয়েছে, কেউ তুলতে পারছে না, এটা কোনো ব্যারনই এটা মন থেকে মেনে নিতে পারলো না। দে ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, তারা খুব রেগে গেল, তারা খুব ডিসঅ্যাপয়েন্টেড মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, তারা খুব তাদের মোটেই ভালো লাগলো না, ঠিক আছে। ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে ফ্রাস্ট্রেটেড। খুব তাদের এটা খুবই অপছন্দের ব্যাপার। দে ডিমান্ডেড এ টেস্ট, তারা কি করলো, তারা পাথর থেকে নিজেরা তরোয়ালটি তুলতে পারেনি টেনে, কিন্তু তারা এখন আর্থার টেনে তুলেছে, কিন্তু তারা আর্থারের অধীনতা মানতে বা আর্থারকে রাজা বলে মানতে তারা মোটেই রাজি ছিল না। দে ডিমান্ডেড এ টেস্ট, তারা একটা পরীক্ষার দাবি করলো। তা ডিমান্ডেড claimed, তারা একটা দাবি করলো একটা পরীক্ষার। আপন এ ব্রাইট মে মর্নিং এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, আর মে মাসের এক উজ্জ্বল সকালে বহু লোকের উপস্থিতিতে আমরা দেখছি একটা কঠিন পরীক্ষার আয়োজন করা হয়েছে। আপন এ ব্রাইট মে মর্নিং, আন্ডারলাইন দিস লাইন, প্রশ্ন আসে কোন সময়ে, সেই সময়টা কোন দিন। আপন এ ব্রাইট মে মর্নিং এ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, মে মাসের এক উজ্জ্বল সকালে বহু লোকের উপস্থিতিতে এক কঠিন পরীক্ষার আয়োজন করা হলো। ট্রায়াল হচ্ছে টেস্ট, আর ব্রাইট মে মর্নিং মে মাসের সকালে, এক উজ্জ্বল মে মাসের সকালে এই পরীক্ষাটার আয়োজন করা হয়েছিল। সেখানে অনেক লোক উপস্থিত আছে। দেয়ার ওয়ার দ্য পেজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন, সেখানে পেজেন্ট অর্থাৎ ফার্মার কৃষকরা রয়েছে, দ্য ক্রাফটসম্যান বা কারিগররা রয়েছে, দ্য মার্চেন্টস বা বণিকরা রয়েছে, এবং সমস্ত ব্যারন বা সেই সমস্ত অর্থশালী ধনী ব্যক্তিরা, তারাও সবাই রয়েছে। তাহলে কারা কারা রয়েছে? পেজেন্টস বা ফার্মার, কৃষকরা রয়েছে, ক্রাফটসম্যান বা ওয়ার্কম্যান যারা কোনো জিনিসপত্র তৈরি করে অর্থাৎ কারিগর তারা রয়েছে, রয়েছে মার্চেন্ট বা ট্রেডার্স যারা ব্যবসা বাণিজ্য করে, আর রয়েছে ব্যারনসরা। ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং লিফটেড দ্য সোর্ড ইজিলি, প্রত্যেকের সামনে, সকলের সামনে আমরা দেখছি ছিপছিপে চেহারার তরুণ আর্থার খুব সহজেই তরবারিটিকে টেনে তুলে নিল। আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং, ছিপছিপে চেহারার তরুণ, স্লেন্ডার হচ্ছে স্লিম, স্লেন্ডার হচ্ছে স্লিম, ছিপছিপে, সেই ছিপছিপে তরুণ আর্থার খুব সহজেই তরোয়ালটিকে টেনে তুলল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, আর জনতা তাকে রাজা হিসাবে অভিবাদন করলো। সমস্ত জনতা, ব্যারনরা মানুক না মানুক, সমস্ত জনতা তাকে রাজা হিসাবে মেনে নিল, অভিবাদন করলো। হেল্ড, হেল্ডের ওয়ার্ডনেসটা দেখো, হেল্ড হচ্ছে ওয়েলকাম, প্রত্যেকে তাকে রাজা হিসেবে স্বাগত জানালো, তাকে মেনে নিল। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড আর্থারস ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, আর ইংল্যান্ডের রাজা হয়েই আর্থারের প্রথম কাজ ছিল ইংল্যান্ডের শান্তিকে ফিরিয়ে আনা। রাজা হয়েই আর্থারের প্রথম কাজ ছিল, ঠিক যেমন তার বাবা উথার পেনড্রাগন করেছিল, আর্থারের প্রথম কাজ হলো ইংল্যান্ডের শান্তিকে ফিরিয়ে আনা। টু সিকিওর, সিকিওর মানে হচ্ছে প্রিজার্ভ, সিকিওর, সিকিওর হচ্ছে প্রিজার্ভ। কি প্রিজার্ভ করতে হবে, কি রক্ষা করতে হবে? টু পিস অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের শান্তিকে রক্ষা করতে হবে।
এটা ছিল আর্থারের প্রথম ডিউটি। প্রশ্ন আসে আর্থারের প্রথম ডিউটি কী ছিল? আর্থারের দ্য ফার্স্ট ডিউটি ছিল আর্থারের কি? টু সিকিউর দ্য পিস অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের শান্তিকে সুপ্রতিষ্ঠিত করা। হি ওয়াজ হেল্প বাই ওয়াইজ মার্লিন, আর আর্থারকে এই কাজে সাহায্য করেছিল বিজ্ঞ মার্লিন। সে আমরা দেখছি মার্লিন দ্য প্রফেট অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, সেই ফোরটেলার অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, একে মার্লিন আর্থারকে এই কাজে সাহায্য করলো। Like his father, Arthur was concerned about the good of the common people. ঠিক তার বাবার মতোই আর্থারও সাধারণ মানুষের ভালো চাইতো। সাধারণ মানুষের কিসে ভালো হবে এই নিয়ে আর্থার ঠিক তার বাবা উথার পেনড্রাগনের মতোই সারাক্ষণ চিন্তা করতো। King Arthur fought battles so that no one could ill-treat the humblest of his subjects. আর রাজা আর্থার বিভিন্ন যুদ্ধ করতো বা লড়াই করতো তার দীনতম প্রজাদের যাতে কেউ অপমান না করে, তাদেরকে কেউ তাদের ক্ষতি না করে, সেগুলোকে তাদের সেই প্রজাদের সম্মান রাখার জন্য, প্রজাদেরকে ভালো রাখার জন্য রাজা আর্থার একাধিক লড়াইয়ে অংশ নিয়েছে। King Arthur fought battles so that no one could ill-treat the humblest of his subject. রাজা আর্থার তার দীনতম প্রজাদের যাতে কেউ অপমান না করে, কোনো খারাপ না হয়, তাই সে লড়াই করত। ইল ট্রিট মানে হচ্ছে ট্রিট ব্যাডলি, ইল ট্রিট কেউ যাতে খারাপভাবে তাদের সঙ্গে ব্যবহার না করে, এই জন্য আর্থার লড়াই করতো। আর হামলেস মানে হচ্ছে লোয়েস্ট, মানে দরিদ্রতম, খুব সাধারণ যারা, তাদের হয়ে আর্থার লড়াই করত। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল। যাই হোক, রাজা আর্থার এরকম একটি যুদ্ধ করতে গিয়ে তার সেই তরোয়ালটি, যে তরোয়ালটি আর্থার পেয়েছিল, সেই তার রাজকীয় তরোয়ালটি একদিন হারিয়ে ফেলল। অর্থাৎ কোনো একটি যুদ্ধে এই রাজকীয় তরবারি, কিং রয়্যাল সোর্ড, রয়্যাল হচ্ছে কিংলি সোর্ড, মানে রাজার যে তরবারি, সেইটিকে আর্থার একবার হারিয়ে ফেলে। ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। আর আমরা দেখছি একদিন মার্লিন তাকে একটা সুমিষ্ট গন্ধ ভরা এক ফুলের উপত্যকায় নিয়ে গেল। ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার। একদিন মার্লিন তাকে একটা সুমিষ্ট গন্ধ ভরা ফুলের উপত্যকায় নিয়ে গেল। সুইট স্মেলিং হচ্ছে ফ্র্যাগ্রেন্ট, খুব সুগন্ধ বেরোচ্ছে। আর উপত্যকা হচ্ছে লো ল্যান্ড বিটুইন হিলস, পাহাড়ের মাঝে যে সমতল ভূমি বা নিচু জায়গা, তাকে আমরা বলি উপত্যকা বা ভ্যালি। ঠিক আছে? লোল্যান্ড বিটুইন হিলস, তাকে বলি ভ্যালি বা উপত্যকা। তাই এরকমই আমরা দেখছি মার্লিন তাকে একটা সুমিষ্ট গন্ধ ভরা ফুলের উপত্যকায় নিয়ে গেছে। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ এ ডিপ লেক। আর ওই সমতল ভূমির একদম প্রান্তে একটা গভীর হ্রদ ছিল। এজ মানে হচ্ছে প্রান্ত বা ধার বা ব্রিঙ্ক, ইডিজি, এজ কথাটার অর্থ হলো ব্রিঙ্ক বা প্রান্ত বা ধার। মার্লিন আর্থারকে যে জায়গায় নিয়ে গেল, সেখানে আমরা দেখছি ওই সমতল ভূমির একদম প্রান্তে একটা গভীর হ্রদ রয়েছে। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। আর যখনই না আর্থার ওই জলাশয়ের কাছে গেল, তখন আমরা দেখছি সোনার বালা পরা এক সুন্দর হাত বেরিয়ে এলো জল থেকে। আর্থার যখন ওই জলাশয়ের কাছে যাচ্ছে, অ্যাপ্রোচ মানে ড্রিউ নিয়ার, যখন সেই জলাশয়ের কাছে যাচ্ছে, তখন আমরা দেখছি এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। সোনার বালা পরা, গোল্ডেন ব্রেসলেট হচ্ছে অর্নামেন্টস, সোনার বালা পরা একটা হাত, সুন্দর হাত বেরিয়ে আসছে ওই জল থেকে। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেলস। আর ওই হাতটি একটি চুনি পন্না বসানো তরোয়াল বা তরবারিকে ধরেছিল। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেল্ড। রুবি হচ্ছে চুনি, লাল রঙের দামি পাথর, আর এমারেল্ড হচ্ছে পান্না, যেটা হচ্ছে সবুজ রঙের দামি পাথর। এরকম চুনি পান্না বসানো একটি তরবারি আমরা দেখছি সেই হাতটি তুলে ধরছে। ঠিক আছে? ব্রেসলেট হচ্ছে
ওয়ান টাইপ অফ অর্নামেন্ট, একটি অলংকার সাধারণত যেটা হাতে পরা হয়। তাহলে ব্রেসলেট হচ্ছে ওয়ান টাইপ অফ অর্নামেন্ট। এক ধরনের অলংকার। তা আমরা দেখছি যে এই হ্রদটি থেকে একটি হাতে ব্রেসলেট পরা একটি হাত উঠে আসছে এবং সেই হাতটির মধ্যে ধরা রয়েছে একটি চুনি পান্না খচিত সুন্দর তরবারি, এবং আর্থার সেই তরবারিটি সেই হাতটির থেকে গ্রহণ করছে। এই যে এখানে রুবি অ্যান্ড এমারেল, রুবি একটু মুছে দিয়ে এগুলো, রুবি হচ্ছে প্রেসার স্টোন, রেড ইন কালার, চুনি লাল রঙের, দেখতে লাল কিন্তু খুবই দামি কোনো পাথর, তাকে আমরা বলি রুবি। রুবি এটা হচ্ছে প্রেসার স্টোন, রেড ইন কালার, লাল রঙের দামি পাথর। আর পান্না হচ্ছে প্রেসার স্টোন, গ্রিন ইন কালার, সবুজ রঙের দামি পাথর। ঠিক আছে, পান্না বা এমারেলস। এমারেল্ড হচ্ছে প্রেসার স্টোন, গ্রিন ইন কালার। প্রেসার স্টোন, গ্রিন ইন কালার, সবুজ রঙের দামি পাথর। আমাদের এই কিংস টেলের সেকেন্ড পার্টটিও শেষ হলো, যেখানে আমরা দেখলাম মাত্র 18 বছর বয়সে কিং আর্থার ইংল্যান্ডের রাজা হচ্ছেন, এবং রাজা হয়ে আর্থার ইংল্যান্ডের সুখ শান্তি বিধানে তিনি খুব যত্নশীল হন এবং তিনি একাধিক যুদ্ধ করেন, এবং সেই একাধিক যুদ্ধ জয়ের মাধ্যমে তিনি তার প্রজাদের উন্নতি বিধানে মনোনিবেশ করেন। কিন্তু এরকমই একটি যুদ্ধে গিয়ে তার রাজকীয় তরবারিটি হারিয়ে যায়, এবং মার্লিন তখন তাকে একটি ফুলে ঢাকা হ্রদেতে নিয়ে যায়, এবং সেই হ্রদ থেকে আমরা দেখছি একটি হাত উঠে আসছে, যে হাতেতে একটি সোনার বালা পরা রয়েছে বা ব্রেসলেট পরা রয়েছে, এবং সেই হাতেতে রয়েছে চুনি পান্না খচিত একটি তরবারি, যেই তরবারিটিকে আর্থার গ্রহণ করছে। আমরা এখনও জানি না এই তরবারিটি কি, কিন্তু এর পরের পার্টেতে অর্থাৎ পার্ট 3-তে আমরা দেখব এটি সেই বিখ্যাত তরবারি এক্সক্যালিবার, যে তরবারিকে নিয়ে একাধিক উপকথা প্রচলিত আছে। আর্থার এবং তার এক্সক্যালিবার এটি একাধিক উপকথার মূল বিষয়বস্তু, যেটি আমরা এর পরের দিন অর্থাৎ পার্ট 3-তে পড়ব। ওকে, চলো এখানে যে অ্যাক্টিভিটি 4 আর 5 আছে আমরা সেগুলো এখন করে নিই। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই বই থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূর্ণ করতে হবে। এ, আফটার কিং উথার পেনড্রাগন, ব্রিটেন হ্যাড নো কিং বিকজ। উথার পেনড্রাগনের পরে ব্রিটেনে কোনো রাজা ছিল না, কেন? তার কারণ হচ্ছে সেই সময় আর্থার ছিল খুবই ছোট, এবং যে সমস্ত ব্যারনরা নিজেদের মধ্যে লড়াই করছিল কেউই নিজেদেরকে ইংল্যান্ডের রাজা বলে প্রতিস্থাপিত করতে পারেনি। তাহলে আমরা কি লিখব? আফটার কিং উথার পেনড্রাগন ব্রিটেন হ্যাড নো কিং বিকজ দ্য প্রিন্স ওয়াজ টু ইয়ং টু বি এ কিং। দ্য প্রিন্স অর্থাৎ আর্থার ওয়াজ টু ইয়ং, টু ইয়ং টু বি এ কিং। অ্যান্ড দেখো এখানে 62 পাতাতে সেকেন্ড সেন্টেন্সে দেওয়াই আছে, নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। অ্যান্ড নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। তাহলে কী লিখলাম? কিং আর্থার আফটার কিং উথার পেনড্রাগন ব্রিটেন হ্যাড নো কিং বিকজ দ্য প্রিন্স ওয়াজ টু ইয়ং টু বি এ কিং। এটাকে তোমরা এক্সট্রা লিখে দিচ্ছ। অ্যান্ড নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। বি, দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড। এই জাঁকজমকপূর্ণ সোর্ডটা কোথায় ফিক্সড ছিল? আমরা দেখছি দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড অন এ লার্জ স্টোন, একটা বড় পাথরের গায়েতে এটা প্রথিত ছিল। সি, আর্থার ওয়াজ 18 হোয়েন, যখন 18 বছর বয়স তখন আর্থার কী করলো? আমরা দেখছি আর্থার সেই স্টোন থেকে তরোয়ালটিকে টেনে তুলতে সমর্থ হলো। হি সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফ্রম দ্য স্টোন ফর দ্য ফার্স্ট টাইম। Arthur was 18 when he succeeded in lifting the sword from the stone for the first time.
ঠিক আছে, যেটা দেখো 63 পাতার এই সেকেন্ড স্ট্যান্ডাতে, ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, এখান থেকে নিয়েই আমরা লিখছি। অ্যান্ড গ্রুপ নাম্বার ডি, দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার, যে হাতটা জল থেকে উঠলো তাতে কি ধরা আছে, ফ্রম দ্য ওয়াটার হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেল্ড, একদম লাস্টের লাইন, এই পার্টের একদম লাস্টের লাইন, দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেল্ড। তাহলে আমরা লিখছি দ্য বিউটিফুল আর্ম দ্যাট রোজ ফ্রম দ্য ওয়াটার হেল্ড এ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেল্ডস। ওকে, এরপরে অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, 3টে প্রশ্ন দেওয়া আছে যার উত্তর আমাদেরকে লিখতে হবে। এই 3টি প্রশ্ন এবং তার উত্তর আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতাতে ধীরে সুস্থে লিখে নাও এবং ঘরে ওরকমভাবেই প্র্যাকটিস করবে। ওকে, অ্যাক্টিভিটি 5 আমি প্রশ্ন এবং উত্তর দুটোই বোর্ডে লিখে দিলাম, তোমরা ধীরে সুস্থে লিখে নাও। ওকে, আর আমি একবার বলছি, মিলিয়ে নাও। 5-এর এ, হোয়াট ওয়াজ রিটেন আপন দ্য স্টোন অন হুইচ দ্য সোর্ড ওয়াজ ফিক্সড, এই কি লেখা ছিল ওই পাথরের গায়ে যাতে আমরা দেখছি তরবারিটি আটকানো ছিল। আপন দ্য স্টোন ওয়াজ রিটেন হাইফেন কোটেশনের মধ্যে ছোটো হাতের, হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ কমা দ্য কিং অফ ইংল্যান্ড। আপন দ্য স্টোন ওয়াজ রিটেন, এটা হাইফেন, তারপর কোটেশনের মধ্যে ছোটো হাতের, বইয়েতেই যাওয়া আছে সেটাই লিখবে, হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ কমা দ্য কিং অফ ইংল্যান্ড। ওকে, বি, হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং, হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইট মে মর্নিং, উত্তর হচ্ছে অন দ্য ব্রাইট মে মর্নিং ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল a great trial took place and slender young Arthur lifted the sword from the stone easily. On the bright May morning, in the presence of many people, a great trial took place and slender young Arthur lifted the sword from the stone easily. একটা ওই উজ্জ্বল মেয়ের সকালে আমরা দেখছি সব লোকের উপস্থিত রয়েছে এবং তার সেখানে আমরা দেখছি যে স্লিম আর্থার খুব সহজেই সে তরোয়ালটি ওই পাথর থেকে টেনে তুলছে। লাস্ট প্রশ্ন, হোয়াই ডিড আর্থার নিড এ নিউ সোর্ড, অ্যাজ আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল কমা হি নিডেড এ নিউ সোর্ড, অ্যাজ আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল কমা হি নিডেড এ নিউ সোর্ড। ওকে, ধীরে সুস্থে এগুলো লিখে নাও এবং ঘরেতে এরকমভাবেই প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আমাদের এ কিংস টেলের পার্ট 2 শেষ হলো। আমরা তার প্রশ্ন উত্তর এবং যা আছে কম্প্রিহেনশন এক্সারসাইজে যা আছে সেগুলো করে ফেললাম। আমাদের পরের যে টিউটোরিয়াল তাতে আমরা এ কিংস টেলের 3rd পার্ট অর্থাৎ পার্ট 3 নিয়ে আসব। আচ্ছা, যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেগুলো দেখব এবং তার উত্তর দেব। ওকে, তাহলে আমরা নেক্সট টিউটোরিয়ালে আসছি এ কিংস টেলের 3rd পার্ট নিয়ে। ওকে।